এর বিষয় কত কথা মনে পড়ে সাক্ষাৎ দর্শনের ঘটনা। আজ ২১তম পর্ব। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে বিএ, বিএসসি, এমএ, এলএলবি, ৯৫ বছর অতিক্রান্ত শ্রী শ্রী ঠাকুরের অনুলেখক। ১৯৪৯ সাল থেকে ১৯৬৯ সাল শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে ২১-২২ বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, আমাদের সকলেরই প্রিয়, পরিচিত, শ্রদ্ধার, ভালোবাসার দাদাকে প্রণাম জানিয়ে আমি দাদাকে আহ্বান করছি। আমরা সবাই মিলে দাদার জন্য ৭টা পর্যন্ত সময় রেখেছি। ৭টা পর্যন্ত আমরা সবাই দাদার থেকে ঠাকুরের কথা শুনব। জয় গুরু দাদা, প্রণাম নিবেন। জয় গুরু। জয় গুরু। শুনতে পাচ্ছেন? আগে দাদা, খুব সুন্দর শোনা যায়। পরম পিতার রাতুল চরণে আমি আমার ভক্তিযুক্ত প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে আমি আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা জানাই। ঠাকুর পরিবারের প্রতি আমার অকুণ্ঠ ভক্তি এবং শ্রদ্ধা রইল। আজও আমাকে নবদ্বীপ সৎসঙ্গ বিহারে বলার জন্য অনুরোধ করা হয়েছে। ২০ বার বলা হয়ে গেছে, এবার ২১ বার বলা মানে এই জন্য ঠাকুরের কথাগুলো, ঠাকুরের বাণীগুলো, ঠাকুরের উপদেশগুলো মানুষের মধ্যে যত ব্যক্ত হয় ততই মঙ্গল। মানুষ যত ঠাকুরকে মাথায় নিয়ে চলবে, তার আদর্শ অনুপ্রাণিত হয়ে, ততই তার নিজের তো মঙ্গলই, দেশেরও মঙ্গল, দশেরও মঙ্গল। এবং এক কথায় বলা যায় যে ঠাকুরের শাশ্বতী বাণী সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর এতে মঙ্গল হয়। কথাটা অনেক বড়, কিন্তু আসলে সত্যি। তার কারণ সে মঙ্গলময় যিনি, তিনি সমগ্র বিশ্বের জন্য। সে মঙ্গলময়ের কথা সকল বিশ্বের জন্যই প্রযোজ্য। ওইখানে কথার কোনো অ্যামেন্ডমেন্ট নাই, সংশোধন নাই। তিনি যা বলেন সেটাই ঠিক। আমরা গতদিনও আলোচনা করেছিলাম, শিলংয়ের লেডি কেনি কলেজের প্রিন্সিপাল উষা ভট্টাচার্যিমা আশ্রমে এসেছিলেন 18 জানুয়ারি 1963 সালে। উষামা শিলং থেকে আসছেন। তিনি ঠাকুরকে বললেন, আজকাল দেশের মধ্যে খুব একটা কথা চালু আছে। ঠাকুর বললেন, কি কথা চালু আছে? উষামা বললেন, ফার্স্ট কান্ট্রি দেন ম্যান। আগে তুমি দেশের, আগে দেশ তারপর মানুষ। ফার্স্ট কান্ট্রি দেন ম্যান। ঠাকুর বলেন, তা না। ঠাকুর বলেন, ফার্স্ট এক্সিস্টেন্স দেন কান্ট্রি। প্রথমে সত্তা, তারপর দেশ। ঠাকুর মূল্য দিলেন সত্তার উপরে, সত্তার উপরে, এক্সিস্টেন্স উপরে। এক্সিস্টেন্সে প্রথম। ঠাকুর বললেন, বাবা না মা কে আগে? ঠাকুর বললেন, বাবা আগে, তারপর মা। মা বাবা অবশ্য দুজন মিলেই এক। বাবা বপন করে, মা সেটাকে পোষণ দেয়। সন্তানের স্পিরিট, আমার ছেলের স্পিরিট হচ্ছে, বাবা হচ্ছে স্পিরিট অফ দ্য সান, এবং মা তার মূর্তনা দেন। যেমন হর পার্বতী বলে।
এটা কিন্তু দুজন মিলে এক, আলাদা নয়। ঠাকুর বলেন টাকার এই পিঠ একটা, ও পিঠ একটা। এই পিঠ হর, ও পিঠ পার্বতী, এ পিঠ দুর্গা, ও পিঠ শিব। সেরকম মা বাবা অর্থাৎ স্বামী স্ত্রীও অনেকটা ওই রকমের। মা বাবাকে আমরা সম্মান করি না, শ্রদ্ধা দেই না। ঠাকুর বলেন ঠাকুর দাদার নাম যদি কোনো ছেলেকে জিজ্ঞাসা করা যায়, সে বলতে পারে না। এ দুঃখের ব্যাপার। আমার বাবা আগে আমাকে, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা ইত্যাদি নামগুলি শিখাতেন। শ্রীকর চক্রবর্তী, দুর্গানাথ চক্রবর্তী, দ্বারকানাথ চক্রবর্তী, মহিলাল চক্রবর্তী। আমার ধারাটা সম্বন্ধে বাবা আমাদের শিখাইতেন ছোটবেলায়। এখন আর এসব শিখায় না। ঠাকুর দাদার নাম বড়জোর জানতে পারে, তারপর আর খুব জানেই না। ঠাকুর দাদার নামও অনেকে বলতে পারে না। ঠাকুর বলেন বাবা, ঠাকুর বলেন আগে নিষ্ঠার অভ্যাস করতো। নিষ্ঠা, নিষ্ঠা থেকে ঠাকুর আবার ব্রহ্মও বলেছেন। নিষ্ঠা বিধায়না বলে বই আছে। নিষ্ঠা হলো সমস্ত শিক্ষার মূল। সবকিছু জিনিসের মূল হচ্ছে নিষ্ঠা। আমরা সব জিনিসে ওয়ার্কআউট করতে পারি যদি আমাদের নিষ্ঠাটা প্রবল থাকে। তো সুতরাং উষমার যে কথা, যেটা চলিত কথা, প্রথমে ফার্স্ট কান্ট্রি দেন ম্যান, এই কথাটা ঠিক না। ঠাকুর ফার্স্ট এক্সিস্টেন্স দেন কান্ট্রি। প্রথমে সত্তা, প্রথমে জীবন। সেজন্য ঠাকুর হলেন জীবনবাদের উপাসক। তিনি জীবনবাদের উপাসক। 1961 সালের অক্টোবর মাসে দেওঘরে বিরাট উৎসব হয়। এই উৎসবটাকে বলে পুজো উৎসব। অক্টোবরে একটা হয়, আর 1 ডিসেম্বরে আর একটা হয়। দুটো উৎসব খুব বড় হয়। 1961 সালের উৎসবে কলকাতা থেকে হরিপদ ভারতী বলে একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং অধ্যাপক এসেছিলেন। তিনি মিটিংয়ে সভাপতিত্ব করবেন, অতিথির আসন অলঙ্কৃত করবেন। প্যান্ডেলে বিরাট মিটিং হচ্ছে। তিনি ঠাকুর কাছে এসে বললেন, ঠাকুর, ভারতের কি হবে, আমাদের কি হবে, আপনি দয়া করে একটু আমাকে কিছু যদি বলেন। ঠাকুর তখন সহজ কথা বললেন, আমরা যেমন করব তেমন হবে। সোজা কথা, আমরা যেমন করব তেমন হবে। ভালো করলে ভালো হবে, মন্দ করলে মন্দ হবে। হরিপদ ভারতী বললেন, আপনি যদি ভালো করে বলেন তাহলে খুব ভালো হয়। ঠাকুর তখন বললেন, তোমাদের ঐতিহ্য বা নিষ্ঠার উপর দাঁড়াতে হবে। জীবনীয় ঐতিহ্য বা নিষ্ঠা রেখে চলা এবং জীবনীয় তাৎপর্যে চলা,
এই দুটা মেনটেন করতে হবে। কি কি? জীবনীয় তাৎপর্য চলা এবং ঐতিহ্য বা নিষ্ঠা রেখে চলা। ঐতিহ্য যা তাতে নিষ্ঠা রেখে চলা, অর্থাৎ ঐতিহ্য এবং জীবনীয় দ্বারা এর উপর এই দুটো জিনিসের উপর আমাদের চলতে হবে। আর এর জন্য চাই নিষ্ঠা। মানুষই অর্থ, মানুষই টাকা নিয়ে আসে, ভেদ বুদ্ধি থাকলে টাকা আসে না। ভারতবর্ষ একসময় ভারতের জীবনীয় ধারা, কৃষ্টি, সংস্কৃত ইত্যাদির প্রতি নিষ্ঠা খুব ছিল। তাছাড়া আরেকটা জিনিস ছিল, ঠাকুর বলেন কীর্তি সম্বেগ এবং লোকচর্যা আমাদের ছিল। বর্তমানে সেগুলো আমরা হারিয়ে ফেলেছি, সেগুলি আমাদের মধ্যে নাই। কর্ম করার বুদ্ধিটা নাই, লোকচর্যাও নাই। কেবল বুদ্ধি হচ্ছে কেমন করে একজন একটা অপহরণ করব। আমাদের দেশের বাড়িতে আমার এক আত্মীয়, আমার দাদার বাড়িতে অনেকগুলি লোক এসে বেগার কেটে গেল। বেগার বেগার মানে কোনো পয়সা পয়সা নিল না। তারা 30-40 জন লোক এসে কাজ করে দিয়ে চলে গেল। আর দাদা শুধু তাদের চিড়া, দই, মুড়ি, নারকেল কোড়া, আখের গুড় ইত্যাদি খাইয়ে দিল। আমরা বেগার খাটে আসি। এইসব জিনিস আজকাল দেখা যায় না, শোনা যায় না। ঠাকুর দুঃখ করে, হ্যাঁ ঠাকুর দুঃখ করে বলেন যে লোকচর্যা আমাদের দেশ থেকে অনেকখানি বিলোপ হয়ে গেছে। আর সমাজের মধ্যে আবার আবার ঠাকুর বলেন ঢুকে পড়েছে ডাইভোর্স। আজকে যে আমার বউ আছে, কাল অন্য লোকে তাকে বিয়ে করে নিয়ে গেল। সংসারে হাহাকার জ্বলে উঠতেছে। আজকে আমাদের এই বাংলাদেশ তথা ভারতবর্ষের মধ্যে এই জিনিস এত বেশি হচ্ছে যা বলার নয়। আমাদের দেশে এরকম ছিল না। আমাদের দেশে বন্ধন ছিল এমনই, তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। এরা জড়াজড়ি করে, অর্থাৎ বন্ধনটা এত দৃঢ় ছিল, সেখানে ছাড়ার কোনো প্রশ্ন ছিল না, তালাক দেওয়ার প্রশ্ন ছিল না, ডাইভোর্স করার, পরিত্যাগ করার প্রশ্ন ছিল না। কিন্তু আমাদের দেশের মধ্যে ঢুকে পড়েছে, ঢুকে পড়েছে, ঢুকে পড়েছে। অবশ্য তার কারণ আমি এখানে এতখানি বিশ্লেষণ করতে চাই না, তার কারণও আছে। এই একদিনে তো হয়নি, অনেক দিনে এটা এসেছে। অশোকের আমল থেকেই এরকম ভাঙতে শুরু করেছে, জাতি দুর্বল হয়ে গেছে। বিবাহের গোলমাল হলে দেশের সর্বনাশ। মানুষ সঙ্গতি হারিয়ে ফেলে। আমার বউ আর সে থাকলো না, অন্যের হয়ে গেল, তাতে আগুন জ্বলে উঠে। আমাদের দেশের মধ্যে ছিল সদৃশ বিবাহ, কম্পাটেবল ম্যারেজ, তার ফলে সন্তান সন্ততি ভালো হতো। ঠাকুর বলছেন এগুলি আমার সবে মূর্খের কথা। আগে দেখে শুনে বিয়ে করতো, যাতে বিয়েটা কম্পাটেবল হয়। চরিত্র যদি ঠিক না হয়, হ্যাবিট যদি ঠিক না হয়, তাহলে এডুকেশনে হয় না। শিক্ষার দরুন আমরা, কুশিক্ষার দরুন আমরা আজকে নষ্ট হয়ে চলেছি। শিক্ষার মাধ্যমে আমরা আজকে অনেকখানি নষ্ট হয়ে গেছি। ওই যে গান আছে ভারত আবার জেগে উঠুক, তা ঐতিহ্যের উপর দাঁড়ালেই একমাত্র সম্ভব হবে। ঐতিহ্য মানে হচ্ছে ট্রেডিশন। ট্রেডিশন কাকে বলে? যেটা হয়ে আসছে, যেটা স্বাস্থ্যসম্মত, যেটা মানুষকে মঙ্গলের দিকে নিয়ে যায়, যেটা জীবন বৃদ্ধিত, সেটি হলো ট্রেডিশন। কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃত, এগুলোর উপরে আমরা যত দাঁড়াতে পারবো, ততই দেশ সুগঠিত হবে। শ্রী শ্রী ঠাকুরের মুভমেন্টে হচ্ছে
কৃষ্টি ঐতিহ্য এবং সংস্কৃতির উপর দাঁড়াও, আত্মপরিচয় দাও, নিজের বংশের গৌরুমা। আপনারা জানেন মোহাম্মদ চাগলা 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 হচ্ছে মোহাম্মদ বিন চাগলা, যিনি ছিলেন শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী মোহাম্মদ করিম চাগলা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি বললেন, আই এম মুসলিম বাই রিলিজিয়ান, হিন্দু বাই রেইস, অল দ্য মুসলিম অফ ইন্ডিয়া আর হিন্দু বাই রেইস। এই কথাটা চাগলা বলতেন। তিনি বলতেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। ঠাকুর এই কথা শুনে খুব খুশি হতেন। ঠাকুর বলছেন ওই একটি শক্ত লোক যে বলছে যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, সেই মোহাম্মদ করিম চাগলা শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি বলেছিলেন, আই এম এ মুসলিম বাই রিলিজিয়ান, হিন্দু বাই রেইস, and all the Muslims of India are Hindu by race. Whereas দেখেন, আমি এও শুনেছি জওহরলাল নেহরু বলেছিলেন নাকি, I am Muslim by culture, I am an Englishman by education, and I am Hindu by accident. দেখেন কথার কত পার্থক্য। এই যদি হয় রাষ্ট্রনায়ক, আমরা কোথায় দাঁড়াবো? ঠাকুর বললেন পরিবেশকে বাদ দিতে নাই। ঠাকুর বললেন পরিবেশ নিয়ে চলতে হয়। জেলে মানুষকে যদি রাখে পরিবেশ শূন্য, তার মাথা খারাপ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায় একা একা থেকে। ঠাকুর বলছেন উড়োজাহাজে মানুষ যদি যায়, অনেক লোক সেখানে অজ্ঞান হয়ে যায়। ভারতবর্ষ ছিল ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা। এটা নিছক কবিত্ব কথা নয়, এটা সত্যি কথা। আমার মনে আছে অমর দত্ত বলে একজন দাদা আছেন, তিনি কুচবিহার থাকেন। তিনি বাংলার অধ্যাপক কুচবিহারের। তিনি 1961 সালের অক্টোবর মাসে ঠাকুর কাছে আসেন। অমর দত্তদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর বর্তমানে আমাদের সামনে আপনি আমাদের ইষ্ট, আপনি আমাদের আদর্শ, কিন্তু এই কথা মানুষের কাছে বলতে চাইলে মানুষ এটা মানতে চায় না। আমাদেরও তাই অবস্থা হয়েছে। শ্রী ঠাকুরের কথা, শ্রী ঠাকুরের আদর্শের কথা আপনারা তো অনেক জায়গায় বলেন, কিন্তু মানুষ মানতে চায় না। রাশিয়া আমেরিকা ক্রমশ ইভলভ করছে, আর আমরা ক্রমশ অতীতকে নিয়ে পড়ে আছি। আমাদের কিছু হচ্ছে না কেন? অমরদার এই কথাতে শ্রী ঠাকুর বললেন, তার মানে তোমরা ইম্পার্টেই করো না, তোমরা ভালোভাবে আমার কথা সঞ্চারণ করো না। আমি যাজনের কথা তাই অতভাবে বলি, তোমাদের আচার এবং প্রচার দুই দরকার। পুরুষোত্তম যুগে যুগে আছেন, তারা সেই আচার আচরণ এবং আদর্শের কথা বলে যান। তোমার ভিতরে সেগুলোকে চলন চরিত্রে মূর্ত করে তুমি যখন মানুষের কাছে দাঁড়াতে পারো, যেভাবে মানুষ সেইভাবে দাঁড়াতে হয়। তোমরা ঠিক ঠিক মতো দাঁড়াতে পারো না, তোমরা ঠিক ঠিক মতো বলতে পারো না। প্রত্যেক মানুষের ইভলভ হয়ে উঠুক, এটাই আমি চাই। আমরা প্রচেষ্টাই করি না, করতেই চাই না। না করলে তো হয় না, আর না করলে দাবি করারও কোনো অর্থ হয় না।
তোমরা রাশিয়া আমেরিকা প্রভৃতি দেশে রকেটের কথা শুনো, ঠাকুর বলছেন তারা রকেট বের করেছে, অমুক বের করেছে, অমুক বের করেছে, চাঁদে যাচ্ছে, অমুক যাচ্ছে, তমুক যাচ্ছে, কত কত জিনিস নতুন নতুন বের করেছে। আর ঠাকুর বলছেন তোমরা তোমাদের দেশের মহাভারতের মধ্যে যে এইসব আছে সেগুলি তোমরা মানো না, সেগুলো ফিকশন, গল্প কথা বলে উড়িয়ে দাও। তোমাদের মহাভারতের মধ্যে যেসব ক্লুগুলো আছে, যেসব যন্ত্রপাতি সম্বন্ধে বলা আছে, সেগুলি তোমরা ফিকশন, গল্প কথা বলে উড়িয়ে দাও। তোমরা বলো যে প্রক্রিয়াটা নাই, প্রসেসটা নাই, তার মানে প্রসেসটা নাই মানে, প্রক্রিয়া নাই মানে তোমরা সেগুলি খুঁজে পাচ্ছ না, খুঁজে পাইনি আমরা। জার্মানে আছে, রাশিয়াতে আছে, বিলাতে আছে, তোমরা তাদের পিছু পিছু দৌড়েছ। আমাদের ছেলে এসবের প্রতি, আমাদের যেসব পুঁথিপত্র ছিল তারা সেগুলো, তোমরা সেগুলি হেলায় নষ্ট করেছ। আপনারা শুনে অবাক হবেন, নালন্দা বিশ্ববিদ্যালয় যে ছিল, সেই বিশ্ববিদ্যালয় একাদশ শতাব্দীতে বখতিয়ার খিলজি ধ্বংস করে দেয় নালন্দা বিশ্ববিদ্যালয়কে। কত সালে? একাদশ শতাব্দীতে। এবং সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যেসব গ্রন্থরাজি ছিল, পুস্তকাদি ছিল, স্তূপাকার পুস্তকাদি, যাতে অনেক কিছু নিবদ্ধ ছিল, 3 মাস 3.5 মাস ধরে সৈন্যরা, মুসলিম সৈন্যরা সেগুলোকে কাষ্ঠ হিসাবে, অর্থাৎ সেই বইগুলিকে পুড়িয়ে তাদের খাদ্য তৈরি করেছে। এই কথা ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসের পট পরিবর্তনের নায়কগণ এই বইটিতে লেখা আছে যে নালন্দা বিশ্ববিদ্যালয় একাদশ শতাব্দীতে বখতিয়ার খিলজি ধ্বংস হয় এবং ওই 3 মাস ওই পুস্তক দিয়ে রান্না হয়, সৈন্যরা তা পুড়িয়ে দেয়। তো আমাদের দেশে জিনিসগুলি নিয়ে এইভাবে যদি কেউ নষ্ট করে, আর ইংরেজরা আমেরিকারা কত নৌকা করে ভরে ভরে যা নিয়ে গেছে তার কোনো সীমা সংখ্যা নাই, আমরা তাদের পিছে পিছে দৌড়িয়েছি। পাণিনি ব্যাকরণ ঠাকুর বলছেন তোমাদের পূর্বপুরুষের মাথা থেকে বেরিয়েছে, এমন গ্রামার পৃথিবীতে নাই, দি ওল্ডেস্ট গ্রামার। এবং যেই গ্রামারের মধ্যে দিয়ে সমস্ত শব্দ লিপিবদ্ধ আছে, ঠাকুর সেই জন্য গ্রামার দেখতে বলতেন। পাণিনি গ্রামার, কাশিকাবৃত্তি অষ্টাধ্যায়ী যা আছে, অপূর্ব অপূর্ব কি বলবান। আমাদের দেশের চরক সুশ্রুত ইত্যাদি কত গভীর ভাবে ওরা, ইংরেজরা, আমেরিকানরা, জার্মানরা এগুলি নিয়ে কত গভীর ভাবে ওরা অন্বেষণ করে। আমাদের দেশে কত সিম্পল ডিভাইস ছিল, ঠাকুর বললেন কতগুলি ক্রিস্টাল একসাথে সেট করে সাজানো অবস্থায় রাখা হতো, কয়েকটি রড ছিল, আরো কি কি ছিল, সেই রড দণ্ড দ্বারা ওই ক্রিস্টালকে লাগানো হতো, সেখান থেকে কথা বলা হতো, ভিন্ন স্থানে চলে যেত। এইসব আমাদের দেশে ছিল। এগুলি ভাবলো মনে বুকখানা ভুলে উঠে। সুপারির কৌটার মধ্যে মুসলিম শাড়ি ছিল, বরিশালের উজিরপুরের কামাররা এমন তোর পিস্তল তৈরি করতে পারতো হাতে, যা আধুনিক পিস্তলের চেয়ে অনেক মজবুত। তোমরা সেগুলো হেলায় হারিয়েছ। ঠাকুর এইসব দুঃখ করে বলছেন তোমরা যে এইসব যে হারিয়েছ, তোমরা শুধু নিজেরা নিজেরা ঝগড়া করেছ, কেবল গোড়ামি করেছ, জিনিস জানতে চাওনি, এই জিনিস উদ্ঘাটন করনি। তোমরা ঋষি বাদের কথা বলো, ঋষির কথা বলনি। তোমাদের ধ্বংস অনিবার্য এসেছিল,
আরো তোমাদের ধ্বংস হয়েছিল। ঠাকুর বলেন পৃথিবীতে ইকুয়ালিটি বলে কিছু নাই, সব কিছু সমান করে দাও, সব কিছু সমান করে দাও, চাল ডাল যা ভাত তরি তরকারি, স্টেট উইল ডু, স্টেট উইল ডু, সব ইকুয়াল। মানে মানুষ, খোদা অজান্তসুর বলেন খোদা এক এবং অদ্বিতীয়, শ্রী শ্রী ঠাকুর বলেন এক এবং দ্বিতীয়ম, আর বাইবেল বলে গড ইজ ওয়ান। প্রত্যেক ওয়ানের এই বৈশিষ্ট্য আছে, বিশিষ্টটা আছে, প্রত্যেকটা জিনিস সে আলাদা, একরকম নয়। আমরা সব একাকার করতে চাচ্ছি। একটা পাট গাছের সাথে আর একটা পাট গাছের তুলনা হয় না, একটা দুব্বার সাথে আর একটা দুব্বার একই রকম যে তা নয়। ইকুয়াল কখনো হয় না, ইকুইটি হতে পারে, সমান হয় না। বিশেষ বৈশিষ্ট্য প্রত্যেকটারই আছে কম বেশি, তা সেগুলি ভাঙা মানে প্রকৃতির বিরুদ্ধে যাওয়া। আমরা সেই প্রকৃতির বিরুদ্ধে গিয়েছি। সমতা থাকা চাই। আমার মেয়েটাকে যদি বিয়ে দিতে হয় সমান করে দিতে হবে। তার মানে কি সমান করে দিব কেন? আমার মেয়েটাকে আমি সমান করে বিয়ে দেওয়া মানে কি? মানে আমার ভিতরের যে স্পার্মটা, আমার ভিতরের যে স্পার্মটা, সেই স্পার্মটা তদনুকূল স্থানেই পড়া চাই, যে ওভামটা তাকে প্রপারলি নার্চার করতে পারবে। কথাটা বুঝতে পারলাম কিনা জানি না। আমার ভিতরে যে স্পার্ম, যে শুক্রকীট আছে, তার বৈশিষ্ট্য আছে, তার রকম আছে, সেগুলো সার রকম অনুযায়ী সেই রকম ওভার ক্ষেত্রে, ওভাকে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ওগুলিকে ফেলতে হবে। এই ধারাটা ঠাকুর বলছেন ঠিক রাখা চাই, অর্থাৎ কমফোর্টেবল ম্যারেজটা চাই। কোন মেয়ের সাথে কোন ছেলের বিয়ে হওয়া উচিত, কোন বংশের ছেলের সাথে কোন বংশের মেয়ের সাথে বিয়ে হতে উচিত, হেরিডিটারি কালচার যাকে বলে, সেই কালচারের সমতা চাই। সেখানে যদি অসমান যদি আমরা বিবাহ দিই তাহলে অগ্নি উৎপাদন হয়। কুকুরের বেলায়, গরুর বেলায়, ঘোড়ার বেলায় আমরা কত বিচার করি। বিদেশি ঘোড়া নিয়ে আসছি বা গরু নিয়ে আসি আমাদের দেশের গাভীর সাথে কন্ট্যাক্ট করাবার জন্য, যাতে ওরা ভালো গাভী পেতে পারে, ভালো ঘোড়া পেতে পারে। এসব আমরা করি। ঠাকুর বলেন কুকুরের বেলায়, ঘোড়ার বেলায়, গরুর বেলায় তোমরা সব করো, দেখো মানুষের বেলায় তা করো না। আরো ঠাকুর বলছেন ইন্টারন্যাশনাল ম্যারেজ হতে পারে না। তাতে কি হয়? তাতে নানান রকম ব্যারাম হয়, ব্যাধি হয়। মঙ্গোলিয়ানদের সাথে আর্যদের বিবাহ হয় না। এরিয়ান কালচারটা ঠিক রাখার ফলে আর্যরা এখনো ঠিক আছে। এখন এদের সাথে যদি নিগ্রোর বিয়ে দিই, নিগ্রোর বিয়ে হইলে ঠিক হবে না। নিগ্রোদের সাথে বিয়ে হতে পারে না। আমাদের যে কি সমৃদ্ধ ছিল, যে সম্পদ ছিল, তা ভাবতে পারা যায় না। এখন স্থন দিলেই খারাপ হয়ে গেছে। একটা জিনিসকে একজন মানি, আরেকজন মানি না। 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। সে অযোধ্যা রাম মন্দির এ নাম দিয়েছিলেন নরেন্দ্র মোদী বিশ্ব মানুষের কল্যাণ আশ্রম। সুপ্রিম কোর্টের অন্তত 5 জন বড় বড় জাজ নভেম্বর মাসে 9, 11
2019 সালে সুপ্রিম কোর্ট প্রায় 1045 পৃষ্ঠার একটা রায় বের করেন এবং বলেন যে 67 একর জমি, এটা হিন্দুদের। এখানে রাম মন্দির ছিল অযোধ্যাতে, কানাডা থেকে রেডার নিয়ে আসছিল, ভারতবর্ষের থেকে প্রত্নতত্ত্ববিদটা গিয়েছিল, মাটি খুঁড়েছিল, অনেক জিনিস, হিন্দু মন্দির, গরুর এবং অনেক পাথর, এমন খোদাই করা জিনিস পাওয়া গেছে বাবরি মসজিদের নিচে, যাতে এটা প্রমাণিত হয়েছে যে এই জায়গায় রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। সেই রামলালার প্রতিষ্ঠা করেন আমাদের প্রধানমন্ত্রী মোদী 2024 সালের 22শে জানুয়ারি। সারা ভারতবর্ষ, সারা পৃথিবী সেদিন প্রকম্পিত হয়ে উঠেছিল, আলোড়ন হয়ে উঠেছিল। রাম সত্য, রামই প্রেম, একথা তিনি বলেছিলেন। রাম কথা, রা কথার মানে আলো, আর র কথার মানে হচ্ছে আমার মধ্যে সেই রাম, সেই আলোক ধারা বিচ্ছুরিত হয়ে উঠুক। সেই রাম মন্দির তিনি প্রতিষ্ঠা করে গেছেন অযোধ্যাতে। মাত্র 900 কোটি টাকার প্ল্যান ছিল, সেখানে 5,000 কোটি টাকা উঠে গেছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি কোবিদ যিনি, তিনি একাই 5,05,000 টাকা দিয়েছিলেন। মোদি বলছেন আমি এত টাকা কারো কাছ থেকে এইভাবে নিব না। 10 টাকা 100 টাকার কুপন করা হয়েছিল সমস্ত ভারতবর্ষের থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন লোক থেকে, সাধারণ মানুষ থেকে অর্ঘ্য সংগ্রহ করে ওই রাম মন্দির অযোধ্যাতে প্রতিষ্ঠা করা হয়েছিল। 275 ফুট লম্বা, 260 ফুট উচ্চতা, 260 ফুট চওড়া এবং 161 ফুট উচ্চতা। এটা এক মহান মন্দির, ভারতবর্ষের হিন্দু মন্দির তৃতীয় বিখ্যাত মন্দির বলা যায়। কাম্বোডিয়াতে ছিল প্রথম বিশাল বড় মন্দির হিন্দুদের, তারপরে তামিলনাড়ুতে রঘুপতি মন্দির ছিল সেকেন্ড, আর ছিল থার্ড। প্রাণ প্রতিষ্ঠা করেন 22শে জানুয়ারি, এবং তিনি সকলকে বিশ্ব মানুষের কল্যাণ আশ্রম বলে বলেন একে। এর সাথে আমার দাদা বলতে ইচ্ছা করে আপনাদের সামনে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1961 সালের পার্লারে বসে আছেন 8:40 তিনি বললেন সারা বিশ্বের একটা জীবন তীর্থ মন্দির আমার করার ইচ্ছা আছে। সকালবেলা 8:40 সময়ে গোপাল বিশ্বাস দাস সৎসঙ্গের প্রেসিডেন্ট এবং আরো উড়িষ্যা এবং আসামের বহু কর্মীরা যারা এ কথা শুনেছেন, রবীন দা, শুভ্রাংশু দা এবং এরা যারা বিশিষ্ট, বরগোয়েন্দা, ওই গিরিশ শর্মা দা, উচ্চুদা, রবীন দা এবং আরো যারা ছিলেন, তাদেরকে সকলকেই ঠাকুর আহ্বান করে বলেছিলেন শঙ্কর দেব এবং মাধব দেব যেখানে এসেছিলেন সেই আসামে যদি আমি কয়েক শত একর বা কয়েক শত বিঘা জমি পেতাম, তাহলে আমি একটা মন্দির করতাম। মাধব দেব এবং শঙ্কর দেবের মূর্তি থাকবে, তার মাঝখানে থাকবে শ্রীকৃষ্ণের মূর্তি, আর চতুর্দিকে থাকবে যিশু, মোহাম্মদ, কৃষ্ণ, রাম, বুদ্ধদেব, গৌরাঙ্গদেব এবং আরো মহাপুরুষদের। এটা হবে জীবন তীর্থ মন্দির। দেখেন ঠাকুরের ভাষা কত সুন্দর, কত মহান। এটা হলো জীবন তীর্থ মন্দির। আর আমাদের মোদিজি বলেছেন বিশ্ব মানুষের কল্যাণ আশ্রম। এটাও ভালো, এটাও কল্যাণ আশ্রম বিশ্ব মানুষের জন্য। আর ঠাকুর বলছেন জীবন তীর্থ মন্দির, ইন্টারন্যাশনাল মন্দির এটা। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সকলের এই স্থান রয়ে গেছে। এটা জীবনীয় উৎসব, সেজন্য জীবন তীর্থ মন্দির ঠাকুর বলে গেছিলেন করার জন্য। সরজী নদীর তীরে বিশাল রাম মূর্তি, প্রায় 151 ফিট উচ্চতা একটা রাম মূর্তি তৈরি করা হয়েছিল।
কিচ্ছু না। এগুলি কি জন্য? আমরা তাদেরকে স্মরণ করি, আমরা তাদেরকে মনন করি, আমরা তাদেরকে অনুসরণ করি। এই জন্যেই রাম মূর্তি, এই জন্যেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মূর্তি, এই জন্যেই বুদ্ধদেবের মূর্তি, এই জন্যেই গৌরাঙ্গের মূর্তি, আর কিছু না। ওসব দেখে আমরা ইম্পালস পাই, প্রেরণা পাই, আমাদের শক্তি জাগ্রত হয়ে উঠে। পূজ্যপাদ কাজলদা ঠাকুর কাছে বসেছিলেন 1963 সালে 10ই জানুয়ারি। কাজলদা ঠাকুরকে বললেন, বাবা আমরা তো অনেক নীতি টিতি করে বিয়ে টিয়ে দেই, আমরা বিবাহ নীতির উপর এত জোর দেই, তা তো আমাদের দেশে তো ভালো ভালো সন্তান জন্মাচ্ছে না, আর ওদের দেশে কত ভালো ভালো সন্তান জন্মাচ্ছে, এর কারণ কি বাবা? কাজলদা ঠাকুরকে প্রশ্ন করে বসলেন। ঠাকুর বললেন, ভালো ভালো ব্যবস্থা আছে দেখো গিয়ে, তাই ইনভেস্টিগেট করো, অনুসন্ধান করো। শুধু ধর্ম করলে ধর্ম হয় না, কর্ম চাই, কর্মবাদ দিয়ে ধর্ম হয় না, ইষ্টানুগ কর্ম চাই। আগে যে হিন্দু সমাজ ছিল তা কত গ্রোয়িং। আমার মনে হয় এইসব প্রচারের সময় বহু উচ্চ বংশ জাত পুরুষরা বুদ্ধদেবের সময়ে প্রব্রজ্যা গ্রহণ করার ফলে ভালো ভালো মেয়েরা অপকৃষ্ট ছেলের সাথে মিলিত হওয়ার দরুন যে অপকৃষ্ট সন্তান আসলো, তাতে জাতি দুর্বল হয়ে গেল এবং ভারতবর্ষের আক্রমণের সুযোগ পেল মুসলমানরা। সেই কত খ্রিস্টাব্দ থেকে জানেন? সেই 1200 কি বলে 1200 1205 সাল থেকে 1757 সাল পর্যন্ত 500 বছরের উপরে ওরা রাজত্ব করে যায়। ওরা প্রথম জিজিয়া কর করে, আপনারা আরো শুনে থাকবেন, সুলতান মাহমুদের ভাগিনা সালার মাহমুদ অযোধ্যার রাম মন্দির ধ্বংস করতে বিপুল সৈন্য নিয়ে অযোধ্যায় আগমন করেন। রামের ছেলে, শ্রীরামচন্দ্রের ছেলে লবের বংশধর 14 পুরুষ, তার নাম ছিল সুহেল দেব। সুহেল দেব করলেন কি, 15,000 পদাতিক সৈন্য নিয়ে অযোধ্যার ঘাগরা নদী তীরে যুদ্ধ করে সালার মাহমুদকে পরাজিত নিহত করেন। একজন অখ্যাত দেহে ফিরে যায়নি। অনেকদিন আরব ইরানের ঘরে ঘরে নিষ্প্রদীপ, হাহাকার। তারপর 200 বছর ধরে আরব থেকে আর কোনো আক্রমণ ভারতবর্ষে আসেনি। তারপর 1587 খ্রিস্টাব্দে বাবর কামানের সাহায্যে রাম মন্দির ধ্বংস করেন। তার উপরে বাবরি মসজিদ পড়ে 1.5 লক্ষ হিন্দু প্রাণ ত্যাগ করেন। যাই হোক, সুখের কথা, আনন্দের কথা, সেই যে রাম মন্দির, আমাদের প্রাণের রাম শ্রীরামচন্দ্রের কথা আজও আমরা স্মরণ করি। তার সাথে সাথে রাম সীতারও স্মরণ করি, রাম সীতা রাম সীতা রাম সীতা। হনুমানের কথা স্মরণ করি, সে লক্ষণের, হনুমানের এবং রামচন্দ্রের মূর্তি অযোধ্যাতে প্রতিষ্ঠিত, এবং ওরা আমাদের প্রাণ। রাম যে কত বড় হৃদয়, রাম যে কত বড় অবতার, রাম যে মানুষের কতভাবে মঙ্গল করে গেছেন, শয়তানকে ধ্বংস করে গেছেন, আর্য কৃষ্টিকে রক্ষা করার চেষ্টা করে গেছেন, ইত্যাদি কথা শুনলে বা রামায়ণ যখন পড়া যায়, ঠাকুর বলেন বাল্মীকি রামায়ণ পড়তে কৃত্তিবাস রামায়ণ নয়, বাল্মীকি রামায়ণে অরিজিনাল জিনিসগুলি সমস্ত আছে। তা ভাবলো আমাদের বুকখানা বড় হয়ে যায়। কাজলের সে কথার উত্তরে ঠাকুর বলেছিলেন, ভালো ভালো ব্যবস্থা আছে, ভালো ভালো ইনভেস্টিগেট করতে হয়, দেখতে হয়। আমরা কিছুই করিনি। আদর্শ কৃষ্টি ঐতিহ্যের কথা আমি বলি, পুরানো ভিত্তিতে নূতন ইমারত গড়ে তুলতে হবে আমাদের। ঠাকুর আমাকে বললেন, কি জানি কথা আছে বলতো? তখন আমি বললাম, গরিব সবে মিলি ভুলিয়া পথ ও মত, পুরানো ভিত্তিতে নূতন ইমারত। ঠাকুর বলছিলেন যে পুরাণ ভিত্তিতে নূতন ইমারত গড়ার কথা বলি আমি, কারণ পুরানোই নূতন সৃষ্টি করে। রবি ঠাকুরের কি জানি কথা আছে, গরিব সবে মিলি। তখন আমি বলেছিলাম ঠাকুরকে, গরিব সবে মিলি ভুলিয়া মত ও পথ, পুরানো ভিত্তিতে নূতন ইমারত। আজি এ প্রভাতে একে তোরা যা বিচল। এই নামটা
কবিগুরুর কথা আছে, গান আছে। তাই আমাদের দাঁড়াতে হবে আমাদের নিজেদের কৃষ্টির উপরে, ঐতিহ্যের উপরে। কে এগুলি রক্ষা করতে পারে? আমি মনে করি, আমি বিশ্বাস করি, দেশের মধ্যে যদি একটা জিনিস ঠিক ঠিক মতো প্রচলিত হয়, সেটা হলো কম্পাটেবল ম্যারেজ। একমাত্র সম্ভব আমার মনে হয় আমাদের যে প্রধানমন্ত্রী আছেন, তার যদি ওইদিকে একটু দৃষ্টি পড়ে। আমরা যতই স্কুল করি, কলেজ করি, ভোটের জন্য দাঙ্গা হাঙ্গামা করি, জেলে পড়ি, ওরকম করি, ওই চাকরি নিয়োগ করি, টাকা পয়সা লুটপাট যা কিছু করি, সমস্ত কিছু করে কিন্তু মানুষের দুটো হাত মানুষ করে। এই মানুষ তৈরি করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের বড় বড় দেশের বিশিষ্ট লোকেরা, আমাদের নেতারা যদি এই কমফোর্টেবল ম্যারেজটা ঠিক করতে পারেন, যাকে এক কথায় আরো সংস্কৃত কথায় বলা যায়, যা শুনলে আমরা নাক ছিটকাই, সেই বর্ণাশ্রমের প্রবর্তন চাই। শাস্ত্র অনুযায়ী, বিজ্ঞানসম্মত অনুযায়ী বিবাহ চাই, বিবাহ চাই, বিবাহ চাই। সুস্থ বিবাহ দেশের মধ্যে হলে সুস্থ জাতি আছে, বলশালী বীর্য আছে। সিয়ার দাসকো ঠাকুর থেকে এই কথাই বলেছিলেন, সমাজ পচে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, ঘরে ঘরে অশান্তি, আগুন, স্বামী মিল নাই। কেন মিল হবে? চোখের দেখা দেখিতে আমরা মিলন করি আজকাল। কোর্টে কত যে ডাইভোর্স কোর্স পড়ে আছে, আমি উকিল হিসাবে বলতে পারি, আলিপুর কোর্টে যে কত ডাইভোর্স কোর্স পড়ে আছে, দেওঘর কোর্টে কত ডাইভোর্স কোর্স পড়ে আছে, তার কোনো সীমা সংখ্যা নাই। দাদার এবং মায়েরা, দেশকে যদি ভালোবাসতে চাই, সম্প্রদায়কে যদি উন্নতি করতে চাই, মানুষকে যদি ভাগবত মানুষের চাই, দেশের মধ্যে শান্তি যদি বিরাজ করতে চাই, তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের এই বিবাহ নীতি, যা ঠাকুর বলে গেছেন স্বাস্থ্য অনুমোদিত হয়ে, সেই বিবাহ নীতি, যেমন মোদিজি স্বয়ং 3 তালাকটা বন্ধ করলেন, 370 দ্বারা প্রবর্তন করে কাশ্মীরে কিরকম আন্দোলন, কিরকম তিনি ঠান্ডা করে দিলেন, সেই রকম দেশের মধ্যে আস্তে আস্তে তিনি যদি দয়া করে, তিনি যদি বীর্যবান হয়ে, তিনি যদি শক্তি সমৃদ্ধ হয়ে মানুষের মঙ্গলে চান, দেশের মঙ্গলে চান, দশের মঙ্গলে চান, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলের মঙ্গল চান, তবে ওই বিবাহ সকলের জন্য, শুধু হিন্দুর জন্য নয়, শুধু মুসলিম বা খ্রিস্টান জন্য, সকলের জন্যই ওই কমফোর্টেবল ম্যারেজ যাতে হয়, যাতে হায়ার কালচারের মেয়েরা হায়ার কালচারের ছেলেদের সাথে মিলন ঘটে। কখনো মেয়েদের টেন্ডেন্সি যেন না হয় লোয়ার কালচারের হেরিটেজ সমন্বিত ছেলেদের সাথে মিলন করা, এটা তাদের প্রকৃতি চায় না। সুতরাং এই জিনিসটা স্বাস্থ্য অনুমোদিত হয়ে, স্বাস্থ্য অনুমোদিত, শাস্ত্রকে ভালো রকম জেনে শুনে এই বিবাহের পদ্ধতি যদি ঠিক করা যায়, ভারতবর্ষ আবার শ্রেষ্ঠ আসন হবে জগৎ মাঝে। দাদারা এবং মায়েরা সৎসঙ্গ সেই প্রচেষ্টাই করে, সৎসঙ্গের আচার্যদের বা অন্যান্য ভক্ত ঋত্বিক যারা আছেন, তারা এইসব কথাই বলেন। মানুষের দ্বারে দ্বারে, গ্রামে গ্রামে, নগরে নগরে, প্রান্তরে প্রান্তরে আপনারা গর্জে উঠুন। আপনারা ইষ্টকে মাথায় নিয়ে তার বিধি, বিবাহ নীতি বিশেষ করে আরো আরো সুন্দরভাবে স্বাস্থ্যানুমোদিত ভাবে যাতে চলে, তাই আমরা করব। জয় গুরু। দাদা ভালো থাকবেন, আনন্দ থাকবেন। জয় গুরু। রাধা স্বামী, রাধা। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। কত কথা মনে পড়ে সাক্ষাৎ দর্শনের ঘটনা। আজ 21তম পর্ব। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি।